আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য এবং একই সঙ্গে আমি স্বাগত জানাই নতুন রাজনৈতিক দলকে। বাংলাদেশে গত কয়েক মাসে বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, কিন্তু গতকাল যে রাজনৈতিক দলটি মানিক মিয়া এভিনিউতে, ঢাকার মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ করেছে সেটি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং একটা বিশেষ সময় বিশেষ এই রাজনৈতিক দলের জন্ম নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই দলটি যারা গঠন করলেন, যারা নেতৃত্বে আছেন, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, এই পার্টির নেতৃত্বে আছেন যারা বিগত জুলাই আগস্টের অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের যে প্ল্যাটফর্মটি সামনের সারিতে ছিল, তার নেতৃত্বে যারা ছিলেন, যাদের নাম আমরা বিভিন্ন সময় জেনেছি শুনেছি, তারা এদের কারো কারো ব্যাকগ্রাউন্ড নানা রাজনৈতিক দলের সঙ্গে, সেটাও আমরা শুনেছি। কেউ ছাত্র শিবিরের সঙ্গে বা জামায়াত ইসলামের সঙ্গে যুক্ত ছিলেন, কেউ ছাত্রলীগের সঙ্গে, কেউ বামপন্থার সঙ্গে। সেই পরিচয় ছাপিয়ে তারা নতুন একটা বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে এই রাজনৈতিক দলটি গঠন করেছেন। নানা রকমের বিতর্ক হয়েছে এই সময়টাতে, এটাকে কিংস পার্টি হচ্ছে কিনা, কেননা এই দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের সামনের সারির সমন্বয়করা, কারণ আমরা লক্ষ্য করেছি যে সেই প্ল্যাটফর্মে যারা ছিলেন বা সমন্বয় যারা ছিলেন সবাই একসঙ্গে নেই। আমরা কয়েকদিন আগে তাদের ছাত্র সংগঠন করবার সময় দেখলাম প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সঙ্গে বা সমন্বয়কদের সঙ্গে তাদের হাতাহাতি মারামারির ঘটনাও। তারপরে কৌতূহল ছিল, এখানে অন্তত 3 জন উপদেষ্টা ছিলেন, একজন ইতিমধ্যেই পদত্যাগ করে দলের প্রধানের দায়িত্ব নিয়েছেন, আরও 2 জন এখনও আছেন, কেননা তারা নানাভাবে এই দল গঠন করবার প্রক্রিয়া, নতুন রাজনীতির কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন এবং এটা স্পষ্ট যে তাদের সঙ্গে একটা সংযোগ আছে। এর বাইরে তাদের যে জাতীয় নাগরিক কমিটি ছিল, তারাও মূলত বলছিল তারা যে এটা রাজনৈতিক দল নয়, কিন্তু আমরা দেখেছি সরকারের সঙ্গে যে কোনো আলোচনায় তাদেরকে রাজনৈতিক দল হিসেবে ট্রিট করা হয়েছে এবং এই দলের যারা মুখ্য বা সমন্বয়ক বা স্পোক্সপারসন ছিলেন তারাও অত্যন্ত অ্যাক্টিভ গত কয়েক মাসে, আমরা সেটা লক্ষ্য করেছি। নিঃসন্দেহে তরুণরা একটি রাজনৈতিক দল করেছে, আমি এটা ছাত্রদের রাজনৈতিক দল বলতে চাই না, যদিও এই দলের প্রধান এখনও ছাত্র নাহিদ ইসলাম, কিন্তু 151 কমিটি করা হয়েছে, কিন্তু এটা আমি তরুণদের দল বলতে চাই, কারণ ছাত্ররা সবাই রাজনীতির সঙ্গে যুক্ত নয়। আরও 28-30টি ছাত্র সংগঠন ক্রিয়াশীল আছে, তারা বিভিন্ন মতাদর্শে বিশ্বাস করে এবং সব ছাত্র রাজনীতি করতেও চায় না, কাজে এটাকে ছাত্রদের রাজনৈতিক দল বলা যাবে না, এটাকে বরং আমরা তরুণদের একটা রাজনৈতিক দল বলি, সেটা বলাই সমীচীন হবে। এবং অনেকের ধারণা যে এই দলের পেছনে বাংলাদেশের সমাজে ক্রিয়াশীল কিছু ব্যক্তিবর্গ আছেন যারা তাদেরকে প্যাট্রোনাইজ করছেন, মেন্টর হিসেবে কাজ করছেন, তাদের বয়ান তারা তাদের মাধ্যমে জনসম্মুখে হাজির করবার চেষ্টা করছেন এবং তাদের বক্তব্য ডিসিমিনেট করবার জন্য কিছু পাওয়ারফুল ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে তারাও দেশের বাইরে থেকে তাদের জন্য কাজ করছেন। সরকারের ভেতরে থাকা ছাত্র নন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নন এমন কয়েকজন অ্যাডভাইজারকেও এদের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। একাধিক বিদেশি শক্তিকে মনে করা হয় যে তারা তাদের পেছনে আছেন, কিন্তু এগুলো কোনোটাই ঠিক সপ্রমাণ হাজির করা যাবে সেটা বলা যাবে না। প্রধান উপদেষ্টারও এক ধরনের ব্লেসিংস তাদের উপরে আছে, সেটা তার কথাবার্তায় বিভিন্ন সময় মানিত হয়েছে। সব মিলিয়ে এই দল গঠনের প্রক্রিয়াটিতে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে, এক ধরনের অস্বচ্ছতা দেখা গেছে এবং তাদের ওই যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাওয়া একজন ছাত্র উপদেষ্টাকে বা ছাত্রদের প্রতিনিধিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা করে দেয়া, এগুলো নানা সময় নানা বিতর্কের জন্ম দিয়েছে। এর বাইরে নানা রকমের কথাবার্তা তাদেরকে নিয়ে হয়েছে, তাদের নানান ভূমিকা, রাজনৈতিক অরাজনৈতিক। সবচেয়ে বড় আলোচনা হয়েছে যে তাদের কিছু বয়ান। তারা আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলছেন যে তারা সেকেন্ড রিপাবলিক চান, সেটা তাদের লক্ষ্য। এটা অনেকের বক্তব্য, অনেক আগে বলেছেন, যেমন ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক বহু বছর আগে আমার অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে তিনি মনে করেন তারা যে সংবিধান আছে, যদিও সংবিধান সংস্কার কমিশন হয়েছে, সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু সুপারিশ দিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, কিন্তু নতুন দল বলছে যে তারা এই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান করতে চান। এগুলো হচ্ছে তাদের লক্ষ্য। তারা বেশ কিছু বক্তৃতা বিবৃতিতে টার্মিনোলজি ব্যবহার করে, সেই টার্মিনোলজিগুলো দেখলে বোঝা যায় তাদের দুর্বলতা কোন ধারার রাজনীতির দিকে। তারা কি সেন্টার লেফট, সেন্টার রাইট
অথবা তারা কি একেবারে এক্সট্রিম রাইট এক্সট্রিম লেফট, সেগুলো তারা বলছেন তারা মধ্যপন্থার রাজনীতি করবেন, কিন্তু কখনো কখনো কেউ কেউ মনে করেন যে তারা এক্সট্রিম রাইট পলিটিক্স করবার দিকে তাদের এক ধরনের আগ্রহ আছে, বা তারা সেই ধারাকেই প্রতিনিধিত্ব করবেন। কেউ কেউ এটাকে অন্য একটি রাজনৈতিক দলের বি টিম বা সি টিম হিসেবে চিহ্নিত করছে। এগুলো আসলে এক্ষুনি বলা ঠিক হবে না, এগুলো দেখবার জন্য বলবার জন্য অপেক্ষা করতে হবে অনেকটা সময়। তবে যেটা লক্ষণীয় যে এই দলটিকে মোটামুটিভাবে সকল রাজনৈতিক দল তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব ছিল, যদিও শীর্ষ পর্যায়ের কোনো নেতারাই সেই অর্থে ছিলেন না। ডিপ্লোম্যাটিক মিশনগুলোকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন ডিপ্লোম্যাটদের, সেখানেও খুব একটা সাড়া পেয়েছেন বলে মনে হয়নি, বরং বলা যেতে পারে যে চিত্র আমরা দেখেছি সেটা একেবারেই দুঃখজনক। কিন্তু যেটা বিবেচনার দাবি রাখে যে একটা নতুন দল আত্মপ্রকাশ করলে তার ঘোষণাপত্র গঠনতন্ত্র এগুলো আসলে শুরু থেকে থাকলে অনেক ভালো, কারণ রাজনৈতিক দলটাকে বুঝতে সুবিধা হয়। আমরা তাদের কিছু বয়ান শুনছি বটে, কিন্তু তাদের স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী অঙ্গীকারগুলো কি, তাদের ঘোষণাপত্রটা কি ধরনের দল তারা করতে চান সেটা কিন্তু ঘোষণা দিয়ে যাত্রা শুরু করেননি। এটা তাদের দলের একটা বড় দুর্বলতা। দল গঠন প্রক্রিয়ার মধ্যে বিভাজন শুরু থেকেই লক্ষণীয়, সেটা কতদিন তারা এই বিভাজনকে কাটিয়ে সামনের দিকে এগোতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন। নিঃসন্দেহে একথা বলা যায় যে কোনো রাজনৈতিক দলই মতভিন্নতা থাকতে পারে, বড় দলে বেশি থাকে। তবে এই দলটিকে ঠিক বড় দল বা মধ্য মানের দলও এখন বলা সমীচীন হবে কিনা সেটা নিয়ে আমরা প্রশ্ন রাখতেই পারি, এবং অনেকেই রাখতে পারেন। এবং দেখবার বিষয় যে ক্ষমতার সঙ্গে সংস্রব ছাড়া আসলে তারা কতদিন কিভাবে টিকে থাকতে পারেন। ইতোমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা হয়েছে 6 বছর পরে, এবং এই বর্ধিত সভায় অনেক নেতারা অনেক রকমের বক্তব্য রেখেছেন, কিন্তু তাদের যে রাজনীতি, যে লিবারেল ডেমোক্রেটিক একটা পলিটিক্স তারা করতে চায় সেটা কিন্তু তারা স্পষ্ট করেছে এর মধ্য দিয়ে, এবং তারা দ্রুত একটা ভালো নির্বাচন সরকারের থেকে আদায় করবার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এবং তাদের প্রাক্তন বর্তমান মিত্র বা শত্রু যারা ছিলেন তাদের সম্পর্কে তাদের নতুন ডিরেকশন কি সেটাও কেন্দ্রীয় নেতৃত্ব মোটামুটিভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যেটা নতুন দলের ক্ষেত্রে অনুপস্থিত সেটা হচ্ছে রাজনীতি। তাদের রাজনীতিটা আসলে কি সেটা খুব একটা স্পষ্ট তারা করতে পেরেছেন বলে আমার কাছে মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জাতীয় ঐকমত্য কমিশন, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই ঐকমত্য কমিশনেরও তেমন কোনো কার্যক্রম কিন্তু লক্ষণীয় নয়। রোজার মাস ইতিমধ্যেই আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হয়ে যাচ্ছে। রমজানের সময় সেই অর্থে অ্যাক্টিভিটিস, যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস বাংলাদেশে বা একটা মুসলিম দেশে খুব একটা ক্রিয়াশীল থাকে না, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে। এবং মোটামুটিভাবে দাবি সবার রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে প্রধান বিরোধী দল প্রধান রাজনৈতিক দল বিএনপি, সেনাপ্রধানের বক্তব্য, নানান বিশেষজ্ঞ বুদ্ধিজীবীদের বা নাগরিক সমাজের যে বক্তব্য, ডিসেম্বরের মধ্যে যে কোনোভাবেই হোক নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক কমিউনিটিও মোটামুটিভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেখতে চাইছে, কারণ বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতা লক্ষণীয়। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবস্থাতেই সুখকর নয়, মানুষ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ। সব মিলে পরিস্থিতিটা সরকারের অনুকূলে নয়, দেশের জন্য কল্যাণকর নয়। এরকম পরিস্থিতিতে একটা রাজনৈতিক নেতৃত্ব জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে যারা ক্ষমতায় যেতে পারেন সেটা যদি নিশ্চিত করা যায় দেশের জন্য কল্যাণ হবে। সেক্ষেত্রে অবশ্যই দেখবার বিষয় নতুন এই রাজনৈতিক দলের ভূমিকা কী হবে। তারা কি কিংস পার্টির তকমা থেকে বেরিয়ে আসতে পারবে? সরকার কি তাদের সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করে নিজেকে নিরপেক্ষ প্রমাণ করতে পারবে? এবং একটা ভালো নির্বাচন করবার যে সক্ষমতা সরকারের দক্ষতা থাকা দরকার সেটা নিয়েও প্রশ্ন আছে। কাজে এই বিষয়গুলো সুরাহ অত্যন্ত জরুরি এবং দ্রুততার সঙ্গে